আজকের গল্প শাঁখারিটোলার সেই বাড়িটা। আমরা আমাদের একান্নবর্তী পরিবারে আমরা 7 ভাই, ভাইপো, ভাইঝিরা আর 3টে ভাগ্নে ভাগ্নি মিলেমিশে থাকতাম সবাই। হই হুল্লোড়, পড়াশোনা, গল্পগুজব, খেলাধুলা সব কিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম। সেদিন সন্ধ্যা থেকে বৃষ্টিটা জাঁকিয়ে এলো। সার্পেন্টাইন লেনের এখনকার চেহারার সঙ্গে 60 বছর আগের চেহারার খুব একটা ফারাক দেখিনি। সার্পেন্ট মানে সাপের মতোই এঁকে বেঁকে এই গলিপথটা কখন যে কোন দিক থেকে কোন মুখে বেঁকে গিয়েছে। 10 নম্বর বাড়িটার পর 23 নম্বর বাড়িটা যে কোনখানে কোন দিকে তার হদিশও পাড়ার পাকাপোক্ত বাসিন্দা ছাড়া কেউ দিতে পারবে না। এর উপর এদিকের নেবুতলা শশীভূষণ দে স্ট্রিটের চেহারা মানেই আম, জাম, কাঁঠাল আর সুপারি নারকেল মিলে এক জঙ্গুলে চেহারা। চোর ডাকাতের ভয় যত না, সাপ, খোপ, পোকামাকড়ের ভয়ে ওই বিস্তীর্ণ এলাকাটা সন্ধ্যার আগের থেকে কেমন ভয় ভয় চেহারা নিয়ে ঘাপটি মেরে থাকতো। তার মধ্যে ভর সন্ধেই অমন বৃষ্টি। কিন্তু মুষলধারে ওই বৃষ্টির মধ্যে তখনও আমাদের গল্পগুজবে শেষ হয়নি। দুমদুম শব্দে সদর দরজায় জোর ধাক্কা, দেয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 8টা বাজল। স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম। আমাদের বাচ্চাকাল থেকে বড্ড ভূতের ভয়, নড়লাম না। নদা আমাদের মধ্যে বেশ মোটা সোটা জোয়ান জোয়ান চেহারা, তিনি গিয়ে দরজাটা খুলে দিলেন। আমাদের মধ্যে যারা দাদা কাকা বড় সবাই, তারা যে যার ঘরে বিশ্রাম করছিলেন। তারা তখনও জানেন না ওই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়েছেন। এদিকে নদা দরজাটা খুলে দিয়ে দেখলেন তার সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক, তার গায়ে ওয়াটারপ্রুফটা ভিজে গিয়েছে ঠিকই, কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা অমন অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও নেভেনি। এটা কেমন করে সম্ভব হলো? পায়ের জুতো টুতো ভিজে জবজবে, মাথায় একটা সাবেকি ধরনের ফেন্ট ক্যাপ। ভদ্রলোক বললেন, তোমার কাকা টাকাকে বলো নিরঞ্জন বাবু এসেছেন। ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তার কথাতেই বোঝা গেল। আমাদের বাবা যে মারা গেছেন নেই, এটা না জানলে নিরঞ্জন বাবুর কাকার কথাই বা বলবেন কেন? ভদ্রলোক মানে নিরঞ্জন বাবু বাইরে দাঁড়িয়েই রইলেন। নদা গিয়ে বড় কাকাকে খবর দিলেন। বড় কাকা বেশ ভারিক্কি মানুষ, কর্তা কর্তা ভাব, রাশভারী চেহারা, কম কথা বলেন, কিন্তু কথাগুলো সবই দরকারি। তবে নিরঞ্জন বাবুর নামটা শুনেই সেই বড় কাকা কিছু ব্যস্তসম্মত হয়েই দোতলা থেকে নিচে নেমে এলেন। কি ব্যাপার? আমরা তখন নতুন একটা কিছু ঘটার জন্য অপেক্ষা করছি। একেবারে চুপচাপ সবাই। বড় কাকা দরজার এপার থেকে হাত বাড়িয়ে নিরঞ্জন বাবুর হাত ধরলেন, বললেন, আরে নিরঞ্জনদা, তুমি একেবারে ভিজে গেছো, এসো এসো, ভিতরে এসো। বড় কাকার পিছন পিছন তখন বাড়ির বড়রা অনেকেই এসে দাঁড়িয়েছেন। কিছু সুস্থ হয়ে বসলেন নিরঞ্জন বাবু। ভিজে জামা প্যান্ট খুলছেন, ওয়াটারপ্রুফটা জুতো জোড়াও। আমাদের বাড়ির কারো পাজামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়েছেন। এবার বড় কাকা কাকিমাদের কৌতূহল মেটাতে আমাদের সবাই উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গড়গড় করে বলে গেলেন, তোমরা সবাই আমাকে দেখে বিশেষ করে বৃষ্টির ভিতর এই রাতে হতভম্ব হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হতভম্ব হবারই কথা, নইলে কোথায় ডেনমার্ক 7 সমুদ্র 13 নদী পার, আর কোথায় এই কলকাতার একটা এঁদো গলি সার্পেন্টাইন লেন। আকাশ ভাঙা বর্ষা বাদলের মধ্যে ঝিমঝিম করা প্রায় রাতে কথাগুলো চট করে বলে ফেললেন সেজদা। আসলে সেজদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু, ভীষণ ভূতের ভয় তার। ব্যাপারটার মধ্যে সেজদা ইতিমধ্যেই একটা ভূত ভূত গন্ধ পেয়ে গেছেন বুঝি। কাকিমা আর বড় বৌদির গা ঘেঁষে বসে কথাগুলো বললেন। সেজদার দিকে কেমন ড্যাব ড্যাব করে বড় বড় চোখে চেয়ে দেখলেন বড় কাকার নিরঞ্জনদা। বললেন, হঠাৎই আসতে বাধ্য হলাম। মধ্য কলকাতায় একটা বাড়ি কেনার ইচ্ছে ছিল আমার বরাবরই, কারণ মধ্য কলকাতাটাকেই আমরা আসল কলকাতা বলে জানি। আমার এক এদেশীয় বন্ধু এ ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল। মধ্য কলকাতার শাঁখারিটোলায় নাকি একটা দোতলা বাড়ি অনেক বছর ধরে খালি পড়ে আছে।
অনেকগুলো ঘর, কল, বাথরুম, রান্নাঘর, বারান্দা এবং ছাদ, সব মিলে দারুণ পছন্দসই বাড়ি। আমি যদি অবিলম্বে এসে বায়ানাপত্তর করি, কেনার ব্যবস্থা করি, ভালো হয়। তা আমি ভাবলাম, মানে চট করে তোমাদের কথা মনে পড়ে গেল। ভাবলাম তোমরা কাছে থাকবে, ভালোই হবে। তাই তড়িঘড়ি পরশুর ফ্লাইটে চলে এলাম। এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতাম, বাড়িওয়ালা ভদ্রলোক। তিনি আমাকে অবাক করে বললেন, হরিহর সামন্ত মানে আমার ওই বন্ধু ভদ্রলোক 27শে জুন ট্রামে কাটা পড়েন এবং মারা যান। আমি বিস্মিত হলাম। হরিহর বাবুর লেখা চিঠিতে তারিখটা দেওয়া ছিল 3 জুলাই। মানে বাড়িওয়ালার কথা অনুযায়ী বন্ধু ভদ্রলোক নিজের মৃত্যুর 6 দিন পর চিঠিটা লিখেছেন। এ কেমন করে সম্ভব? গোঁজা মিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা পাকা করে নিলাম। অ্যাডভান্স হিসাবে 5,000 টাকাও দিলাম বাড়িওয়ালা ভদ্রলোককে। তারপর মনে হলো তোমাদের পাড়াতে আসায় যখন শুভ সংবাদটা তোমাদের জানিয়ে যায়। তা আসি করে এমন সময় রওনা দিলাম। মুষলধারে বৃষ্টি, কি বৃষ্টি! ভিজে নেই, একেবারে জ্যাবে হয়ে গেলাম। ভাগ্যিস পায়জামাটা দিলে। বড় কাকা কাকিমারা খাওয়ার কথা বললেন, নিরঞ্জনবাবু রাজি হলেন না। বললেন, গৃহপ্রবেশের দিন তোমাদের নিয়ে যাব, এখন যাই। উঠে পড়লেন নিরঞ্জনবাবু। সেজদা বললেন, আপনার কোট প্যান্ট এসব কী করে নেবে? জুল জুল চোখে ভদ্রলোক সেজদার দিকে চেয়ে বলেন, কি বলতে চাও তুমি? আমার ঠিকানা দিয়ে গেলাম। এতগুলো ছেলে আছো, সামান্য পোশাকটাও কাল টাল দিয়ে আসতে পারবে না? যেন ভীষণ রেগে গেছেন নিরঞ্জনবাবু। মেজাজি কথাবার্তায় জুলুম জুলুম ভাব। আরও অবাক যেটা, সেজদার ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না। গটগট করে চলে গেলেন। বলে গেলেন, শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে মঙ্গলবার। ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়া করে পাট সেরে একে একে যে যার মতো শুয়ে পড়লাম। রাত 10টা বেজে গেছে। আমার ঘুম এলো না। নানা কথা ভাবতে লাগলাম। শাঁখারীটোলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটা দূরে। সেখানেই আজ রাত কাটাবে নিরঞ্জনবাবু। বাড়িটার একটা বদনাম আছে। অনেকে বলে ভুতুড়ে বাড়ি। নিশি রাত্রে 2 প্রহরে কি করছেন তিনি কে জানে। কেমন আছে তাই বা কে জানে। একটা বলো হরি হরি বল চিৎকার শোনা গেল। ওই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল বুঝি। রাত তখন 2টো। বলো হরি শব্দটায় কাঁটা দিয়ে উঠল সারা শরীরে। কে জানে এরপর কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এক সময় অনেক বেলায় ঘুমটা ভেঙে গেল। উঠেই শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে। কি হলো? শোনা গেল ভোর ভোর রাতে সেই ভিজে কোট প্যান্টগুলো নিতে এসেছিলেন নিরঞ্জনবাবু। সেজদাই দরজা খুলে দিয়েছিলেন। সেজদা বলছেন, ঘুম আসছিল না ভালো। হঠাৎ সদর দরজার কড়াটা নড়ে উঠল। মনে হলো কেউ এসেছে বুঝি। ভয় ভয় করছিল, তবু কে যেন আমার পা দুটোকে টেনে নিয়ে গেল সদর দরজায়। দরজাটা খুলে দিলাম। চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক নিরঞ্জনবাবু। বড় কাকিমা বললেন, আমাদের কাউকে ডাকলি না কেন? নদার পালোয়ান পালোয়ান চেহারা, প্রায় উত্তেজিত হয়ে বললেন, সেজদার এত ভয়, তার উপর সব তাতে ওস্তাদি সেজদার। থামিয়ে দিয়ে বড় কাকা বললেন, তারপর কি করলি তুই? সেজদা বললেন, আমাকে বললেন আমি ভিতরে যাব, তোদের পাঞ্জাবি পায়জামা রেখে আমার কোট প্যান্ট পরে যাব। আমি সকালের প্লেনে ডেনমার্ক চলে যাচ্ছি। আমার আগে ভাগে যেখানে রাখা ছিল সেই ভিজে কোট প্যান্টটায় সেখানে এসে ওগুলো পরলেন। রেখে গেলেন পায়জামা পাঞ্জাবি। আমার দিকে জানি না কেন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি দরজাটা দিয়ে দিলাম। আমরা সবাই অবাক। ছোট কাকিমা বললেন, কি কাণ্ড, এত সব ঘটলো, আমরা কেউ জানলাম না। বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ, আরও গম্ভীর হলেন। কি বুঝলেন, কি ভাবলেন, বললেন নদাকে, তুই আমার সঙ্গে আয়। নদাকে নিয়ে বেরিয়ে পড়লেন বড় কাকা। ঘণ্টাখানেক সময়ও গেল না, ফিরে এলেন দুজনেই। হাঁপাচ্ছিলেন বড় কাকা। বললেন সবাইকে, নিরঞ্জনবাবু ভোর ভোর সময় থাকতে এখানে আসতে পারেন না। সেজদাকে দেখিয়ে বললেন, ও যা বলল কি করে বলল বুঝতে পারছি না, কারণ রাত 1টার সময় নিরঞ্জনবাবু মারা গেছেন। তার ডেড বডি ঘিরে পুলিশ পাহারা দিচ্ছে। শাঁখারীটোলার বাড়িওয়ালা বললেন, নিরঞ্জনবাবু যে ঘরে শুয়েছিলেন রাত 1টা নাগাদ একটা চিৎকার শুনে
পাড়ার লোকেরা ছুটে গিয়েছিলেন সেই ঘরে। খোলা দরজা দিয়ে ঢুকে সবাই দেখছে নিরঞ্জনবাবু মৃতদেহ মেঝেই পড়ে আছে। ছোট কাকা ব্যস্তসম্মতভাবে প্রশ্ন করলেন, আচ্ছা, তার পরনে তখন কি পোশাক ছিল, শুনলে কিছু? বড় কাকা বললেন, হ্যাঁ, আমরা তো দেখেই এলাম, আমাদের দেওয়া সেই পাজামা পাঞ্জাবি। আর আশ্চর্য, শেষদার কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেল না। নিরঞ্জনবাবু ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্টটাই ফেরত নিয়ে যাননি তিনি ভোর রাতে। আমাদের বাড়িতেই ওগুলো পড়েছিল এবং আমাদের অনেক অনেক আদরে, ভালোবাসায়, শ্রদ্ধার শেষদা নিরঞ্জনবাবু অদ্ভুত মৃত্যুর 3 দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন। সেদিন ছিল মঙ্গলবার। নিরঞ্জনবাবু বলেছিলেন শেষদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার।